হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার এক্সাম প্রিপারেশন স্টাডি চ্যানেল। আজ আমাদের চ্যানেলের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্গত আমি দেখি কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায় একজন অভিজ্ঞ শিক্ষক মহাশয়ের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করার একটা ছোট্ট চেষ্টা আমরা করলাম। তো প্লিজ তোমরা এই ভিডিওটি দেখো এবং দেখা শেষ হলে কমেন্ট করো যদি এই ধরনের কোনো কবিতা বা যে সমস্ত তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্গত সিলেবাসে আছে সেই ধরনের কোনো ভিডিওর রিকোয়ারমেন্ট থেকে থাকে। তো প্লিজ তোমরা ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখো, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমি দেখি কবিতা ক্লাস 12-এর এবছরের জন্য। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কবিতা। ক্লাস 12-এর বাংলা সিলেবাসে আমি দেখি লিখেছেন কে? কবি শক্তি চট্টোপাধ্যায়। মনে রাখতে হবে যে কবি শক্তি চট্টোপাধ্যায় হচ্ছেন একজন আধুনিক কবি। কী বললাম? আধুনিক কবি। কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1933 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1995 সালে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমরা প্রথমত কোনো কবিতাকে যদি পড়তে যাই, ভালো করে শুনে রাখো, কোনো কবিতাকে পড়তে গেলে সেই কবিতার কবিকে এবং সেই কবি কোন সময়কার কবি, কোন কালপর্বে তিনি কবিতা রচনা করছেন, কাব্যগ্রন্থ রচনা করছেন, এটাকে প্রথমে জানতে হবে। আমরা যদি এটাকে জানি তাহলে দেখব যে তিনি যে সময়ে যে কালপর্বে কাব্য রচনা করেছেন সেই কালপর্বটা কিন্তু বাংলা সাহিত্যটা আধুনিক যুগের সুবর্ণ যুগ বলা যেতে পারে। আধুনিক যুগটায় এই সময়টাই শক্তি চট্টোপাধ্যায় যে সমস্ত কাব্যগুলো, অন্যান্য কাব্য কী কী রচনা করেছেন আমরা যদি দেখি তাহলে দেখব যে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, ধর্মে আছো জিরাপেও আছো। এখানে যে মূল কাব্যগ্রন্থ সেটা হচ্ছে অঙ্গুরি তোর হিরণ্যজল। কাব্যগ্রন্থটা মনে রাখতে হবে কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, প্রথম রচিত নয়। 1387 বঙ্গাব্দে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এবার হচ্ছে কবি কেমন? কবি আমরা যেমন যদি দেখি তাহলে দেখব যে শক্তি চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু বলেছিলেন যে শক্তি মূলত প্রকৃতির কবি। শক্তি মূলত প্রকৃতির কবি, অর্থাৎ প্রকৃতিকে ভালোবেসে শক্তি চট্টোপাধ্যায় তার বিভিন্ন কাব্য রচনা করেছেন। আর আমরা তাই এখানে দেখতে পাবো যে আমি দেখি কবিতাটা হচ্ছে একটি প্রকৃতি সচেতন, পরিবেশ সচেতন কবিতা। আমি দেখিটা পরিবেশ সচেতন কবিতা। এখন শক্তি চট্টোপাধ্যায়ের পরিবেশ সচেতন কবিতা আমি দেখির মধ্যে কি বলছেন কবি, আমরা এবার কবিতাটা দেখব। প্রথমে বলি, এদিকে দেখো, শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটা কীভাবে প্রকৃতি সচেতনতা। আমার মনে হয় যে আমরা এর আগে অনেক কবিতা, আধুনিক যুগের বিভিন্ন কবি এই পরিবেশ নিয়ে কবিতা রচনা করেছেন, শক্তি চট্টোপাধ্যায় রচনা করেছেন। পরিবেশ নিয়ে কবিতা রচনা করেন এমন কোনো কবি নেই আধুনিক যুগে। প্রত্যেকের মধ্যে একটা প্রকৃতির সচেতনতা ভাব আছে, আর শক্তি চট্টোপাধ্যায়ের মধ্যে ভাবটা আরও অধিক আছে। কেমন করে আছে দেখ, কবি বলছেন গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। কবি যে দৃষ্টিকোণ, সে কবির দৃষ্টিকোণ কি না, গাছকে আমি দেখতে চাই, গাছকে দেখতে চাই। কেন? আমরা যদি বর্তমান সভ্যতাটা দেখি তাহলে বর্তমান সভ্যতাটা কিসের সভ্যতা? যান্ত্রিক সভ্যতা। যান্ত্রিক সভ্যতা কী করেছে বলো তো? যান্ত্রিক সভ্যতা প্রকৃতপক্ষে মানুষকে যান্ত্রিক করে তুলেছে। মানুষের যে হৃদয় বৃত্তি, এগুলোকে আস্তে 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 কোথায়? রসাতলে চলে যাচ্ছে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতায় একটা লাইন যদি দেখি তাহলে সেখানে দেখব যে সেখানে কবি একটা জায়গায় বলছেন, সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা, ওঠে কত হলাহল, উঠে কত সুধা। এই যে সুধা উঠছে, হলাহলও উঠছে। আধুনিক সভ্যতা কী করছে?
আধুনিক সভ্যতা আমাদেরকে যান্ত্রিক সভ্যতা কী করছে না আমাদেরকে যন্ত্রের মাধ্যমে উন্নত থেকে আরও অনেক উন্নত পর্যায়ে পৌঁছে দিচ্ছে। আমরা যদি এখানে প্রশ্ন করি যে এখানে মানুষের মানবিক গুণটি কোথায়, মানুষ কোথায় আছে, মানুষের মানসিকতা কোথায় আছে? আমরা শক্তি চট্টোপাধ্যায়ের একটা অবনী বাড়ি আছো যে উপন্যাস, হ্যাঁ, সেখানে বা আমরা যদি মনে করি এরকম একটা কথা শক্তি চট্টোপাধ্যায় হয়তো বলছেন যে দোয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো। অবনীকে, অবনী তো রূপক, অবনী তো একটা প্রতীক, সিম্বলিজম। কে অবনী? অবনী হচ্ছেন আমাদের বিবেক। কি হয়েছে? ঘুমিয়ে গেছে, বিবেকের দরজায় চলছে কড়া নাড়া, বিবেক উঠছে না। তাহলে সচেতন আমরা হবো কোথার থেকে? আমাদের অসচেতনতার কারণেই তো আজকে বর্তমান পৃথিবীতে করোনার মতো ভাইরাস, আমাদের অসচেতনতার কারণে। আমরা যদি, কবি বলছেন যে শহরগুলো কেমন হয়ে গেছে, ইট কাঠ পাথরের জঙ্গল হয়ে গেছে, ইট কাঠ পাথর আর কংক্রিটের জঙ্গল হয়েছে। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। কবি শুধুমাত্র কল্পনার পাখায় ভর করে উড়েননি, বাস্তব জগৎটাকেও তুলে ধরছেন। কি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সত্যি সত্যিই আমাদের শরীরের সবুজের একটা ভীষণ দরকার আছে। আমরা আমাদের শরীরের সবুজটাকে পেতে চাই। সবুজ যদি না থাকে তাহলে কি হবে? পৃথিবীতে প্রাণের চিহ্ন বিলুপ্ত হয়ে যাবে সবুজ যদি না থাকে। এই যে পৃথিবীতে এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে আছে কেন? জীবজগতের কারণে। জীবজগতের জীববৈচিত্র্যের এত বিস্তৃতি, এত বিশাল আয়তন হয়ে গেছে যে অক্সিজেনের পরিমাণটা, অক্সিজেন কে দেয়? গাছ দেয়। কার্বন ডাইঅক্সাইড কে দেয়? জীব দেয়, জীবদেহ। জীব বলতে প্রাণীদেহ, প্রাণীদেহ দেয়। তাহলে আমরা যেটা ছাড়ি সেটা কার্বন ডাইঅক্সাইড, যেটা নিই সেটা অক্সিজেন। গাছ যেটা দেয় সেটা হচ্ছে অক্সিজেন, যেটা নেওয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে গাছের পরিমাণ যদি কমিয়ে দিই, গাছের পরিমাণ যদি কমিয়ে দিই তাহলে কী হবে না, একদিক থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে আর অক্সিজেনের পরিমাণ কমে যাবে। তাহলে মানুষ কি হবে? মানুষ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। এখন একটা রিপোর্ট বলা হচ্ছে এই পরিবেশ সম্পর্কে, একটা রিপোর্ট বলা হচ্ছে যে বর্তমান পৃথিবী 2019 পর্যন্ত, 2019-এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমান পৃথিবী যেভাবে পরিবেশ দূষণের অগ্রগতি আগিয়ে যাচ্ছে, বলা হয়েছে নাকি যে আগামী 50 বছর যদি এইভাবে পরিবেশ দূষণ চলে যায় তাহলে পৃথিবীর 1/3 অংশ, যেগুলো উপকূলবর্তী নিচু অংশের 1/3 ভাগ জলের তলে, সমুদ্রের জলতলের নিচে ডুবে যাবে। তাহলে এই যে একটা বিশাল একটা রেড লাইন, অশনি সংকেত, এটা যে সতর্কবার্তা আমাদের মধ্যে যে কাজ, মানে আমাদেরকে দেওয়া হচ্ছে বারবার, আমরা কিন্তু কেউ সচেতন নয়। তাহলে আরোগ্যের জন্য কিসের দরকার? সবুজের দরকার। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। এখানে কথাটা বলা হলো কেন? বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। আমার একটা কবিতার লাইন মনে পড়ে। সেই কবিতার লাইনে কবি বলছেন, ফিরে দাও সে অরণ্য লহ এ নগর। দরকার নেই, এরকম নগরের দরকার নেই যেখানে মানুষ প্রতিনিয়ত ধুকে মরে। আমরা আগের কিছুদিন আগেই আমরা একটা পরিসংখ্যানে দেখেছি যে দিল্লিতে বর্তমান পরিবেশ দূষণটা দিল্লিতে এতটা পরিমাণ বেড়ে গেছে যে সেখানে বলছে নাকি কোনো একটা মানুষ সারাদিন শ্বাস প্রশ্বাস নিলে যে ক্ষতিটা হচ্ছে, একটা সুস্থ জায়গায়, একটা কী বলবো, নর্মাল জায়গাতে মানুষ সারাদিন 1 প্যাকেট সিগারেট খেলে যে ক্ষতিটা হয়, সে ক্ষতিটা কিন্তু সেখানকার মানুষ নর্মালিভাবে শ্বাস প্রশ্বাস নিলে হচ্ছে। কিসের কারণ? না পরিবেশ দূষণের কারণ। তাহলে সচেতন কবি কিসের সচেতন? পরিবেশের উপর সচেতন কবি। বলছেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। আমরা তো জঙ্গলকে ভুলে গেছি। পৃথিবীতে যখন প্রথম জীবের উৎপন্ন হয়, যখন পৃথিবীতে প্রথম জীব সৃষ্টি হয়, তারপরে যখন সেই জীবদেহ থেকে প্রাণীদেহের সৃষ্টি হয়, তখন মানুষ কোথায়? জঙ্গলে বাস করত। বর্তমানে দেখ, যত দিন যাচ্ছে আমরা উন্নত হয়েছি,
আমরা যত দিন যাচ্ছি উন্নত হয়েছি, কিন্তু কি নতুন নতুন বিভিন্ন রোগের সমাবেশ কিন্তু আমাদের শরীরে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এর কারণ কি? আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে আগে, আমি ছোটোতে দেখেছি যে আগে জমিতে যে পরিমাণ শস্য উৎপাদন করা হতো, সেই পরিমাণ শস্যর থেকে এখন বর্তমানে বেশি শস্য উৎপাদিত হচ্ছে তো, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি জানিস তো, সেটা হচ্ছে যে আগে একটা জমিতে যে আগাছা হতো, এখন দেখা যাচ্ছে নতুন নতুন আগাছার জন্ম হচ্ছে, যে আগাছাগুলো আমরা সারা জীবন জানি না আসছে কোথার থেকে। সব তো দূষণের ফসল, সব দূষণের ফসল। ইট কাঠ কংক্রিটে ভরা এই শহরেতে হৃদয়ের কারবার, লোকসান বাড়বে। ইট কাঠ পাথরের জঙ্গলে মানুষের মনোবৃত্তির যে কারবার, এটা লোকসান হয়। কেন হয়? কবি এখানে বলেছেন তার কারণ হচ্ছে আমরা বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি। আমরা নগর জীবনে অভ্যস্ত হয়ে গেছি। আমরা সেই পরিবেশ, জঙ্গলের পরিবেশ, এটা ভুলে গেছি। তো আমরা কী হয়ে গেছি? নগর জীবনের মানুষ হয়েছি, নাগরিক হয়ে গেছি। আস্তে আস্তে গ্রামগুলো কি বিষ্ণুদের কবিতায়, পরবাসী কবিতায় এ কথাই দেখবি উল্লেখিত হচ্ছে। হ্যাঁ, আবার এখানে দেখবি যে শহর জীবনটা একটা ক্লান্তিকর জীবন, নগর জীবনটা একটা ক্লান্তিকর জীবন। এমন কোনো দূষণ নেই যেটা নগর জীবনে হচ্ছে না। নগর জীবনে জনঘনত্ব এত বেশি যে সেখানে প্রচুর পরিমাণ অক্সিজেনের প্রয়োজন, কিন্তু কই কংক্রিটের জঙ্গলে অক্সিজেন আছে কি? নেই। অচিন্ত্য সেনগুপ্তের কবিতা, সেখানে দেখবি যে একটা জায়গায় বলা হচ্ছে যে কাঠখোট্টা একটা গাছ, পাতা নেই, সবুজের কোনো লেশমাত্র চিহ্ন নেই। কবি কিন্তু আশাবাদী, কবি জানে যে শহরে এখনও গাছ হতে পারে, শহরে এখনও প্রাণকে বাঁচিয়ে রাখা যেতে পারে। এখানেই তো কবি অ্যাকচুয়ালি বলতে যাচ্ছেন অস্তিত্বের লড়াই, অস্তিত্বের সংগ্রাম। কেন না বহুদিন শহরেই আছি আমরা, বহুদিন শহর থেকে কী হয়ে গেছি, শহরের ভিতরে ঢুকে গেছি। আমরা কি করেছি না, আমাদের ন্যাচারাল যে শারীরিক বৈশিষ্ট্য সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা বর্তমানে ফ্রিজের জল ছাড়া খেতে পারি না, বর্তমানে পাখার ফ্যানের হাওয়া ছাড়া ঘুমোতে পারি না। তাহলে আমরা আস্তে আস্তে শরীরটা কী করি, যন্ত্রের নির্ভরশীল করে দিয়েছি, যন্ত্রে নির্ভরশীল। ন্যাচারাল যে পাওয়ার আমাদের শরীরের মধ্যে, ইমিউনিটি পাওয়ার, সেটা আস্তে আস্তে কী হচ্ছে, কমে যাচ্ছে। আর এই যে আমাদের যে নগর জীবন অভ্যস্ত ভাবটা, এটা হচ্ছে কি না আমাদের ক্ষতিকর একটা প্রভাব। আর দ্বিতীয় নম্বর হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন জঙ্গলকে বর্তমানে সাফ করে ফেলা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে। কেন? নগর জীবনের চাহিদা পূরণের লক্ষ্যে। সেখানে বড় বড় ইমারত হবে, অট্টালিকা হবে, সেখানে বড় বড় ব্রিজ হবে, সেখানে বড় বড় কারখানা হবে, শিল্প হবে। তার ফলে কী হচ্ছে না গাছগুলো কেটে ফেলা হচ্ছে। আর এই যে চাহিদা, খিদা, কিসের খিদা? সভ্যতার যে ক্ষুধা। ফ্যাক্টরি করতে হবে, শিল্প স্থাপন করতে হবে, না হলে কি হবে, সভ্যতা এগোবে না, সভ্যতা পিছিয়ে যাবে। তাহলে সভ্যতাকে আগিয়ে নিতে গেলে কী করতে হবে না আমাদের যান্ত্রিক সভ্যতায় উন্নত হতে হবে। যান্ত্রিক সভ্যতা উন্নত হয়ে কী হচ্ছে, আমরা গাছকে কেটে ফেলছি। আর এই যে যান্ত্রিক সভ্যতায় উন্নতির যে চাহিদা মানুষের, এটা হচ্ছে শহরের অসুখ। তাই কবি বলছেন শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ হাঁ করে সবুজ খায়, সবুজের অনটন ঘটে। অনটন শব্দের অর্থ হলো অভাব। তাহলে সবুজের অভাব ঘটছে। সবুজকে আমরা শুধুমাত্র এখানে যে সবুজ কিসের প্রতি? সবুজ তো প্রাণের প্রতি, সতেজতার প্রতি। আমরা কি সতেজ? ক্লান্ত হয়ে যাচ্ছি। আমরা আগের কবিতা মহুয়ার দেশে দেখেছি না, হ্যাঁ, যে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। মানুষ তো অবসন্ন, কিসে? দূষণে অবসন্ন। মানুষের কর্মক্ষমতা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কর্মক্ষমতা বিলুপ্ত হচ্ছে। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি, কবি কী বলছেন, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখিনি। কবি দেখতে চান, কবি সমাজ সচেতন, পরিবেশ সচেতন। চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। মনে রাখবে, চোখ কী চাই? সবুজ। আর দেহ কী চাই? সবুজ বাগান। সবুজ বাগান, এখানে সবুজ আর সবুজ বাগান দুটো কি
একটা হচ্ছে আমাদের দর্শন পিপাসা, আরেকটা হচ্ছে আমাদের শারীরিক চাহিদা। চোখ যেটা চায় সেটা দর্শন পিপাসা। আমরা আমরা মানে অনেক সময় ডাক্তারেরা বলে থাকেন কি যে সকালবেলায় উঠেই সবুজকে দেখো। সবুজ কি হয়, কবি কতটা সচেতন। শুধুমাত্র কি বললাম যে কল্পনার পাকায় ভর করে কবি কাব্য রচনা করেননি, বাস্তবের পটভূমিতে কবি কিন্তু হেঁটেছেন, বাস্তবটাকেও কবি দেখেছেন, মানুষকে খুব কাছের থেকে দেখেছেন, মানুষের দুঃখ, দারিদ্রতা, যন্ত্রণা, মানুষের যে ক্লান্তিকর জীবন, এটাও কিন্তু কবি আস্তে 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 অনুভব করেছেন। কেন না, কবি আমাদের চোখের যে আমরা জীবনবিজ্ঞানে পড়ে থাকি যে চোখের যে আমাদের যে দৃষ্টি, এই দৃষ্টির পাওয়ার যেটা রেটিনা, হ্যাঁ, রেটিনাকে সতেজ করে সবুজ। সবুজ দেখলে কী হয়, রেটিনা সতেজ হয়। তাই কবি বলছেন চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। একটা জিনিস লক্ষ্য করেছ, আমরা যখন, আমি আমার কথা বলছি, আমার বয়স এমনিতে বেশি না, আমি যখন ছোটোতে স্কুলে পড়তাম তখন দেখেছি 100টা ছেলে মেয়ের মধ্যে খুব জোর হলে 2 বা 3টে ছেলে চশমা পরে থাকে, 2 বা 3টে ছেলে চশমা পরে স্কুলে যেত। এখন 100টা ছেলে মেয়ের মধ্যে দেখা যায় যে প্রায় 40টা ছেলে মেয়ে চশমা পরে যায়। তার মানে কি, আমরা সভ্যতার উন্নতি হয়েছে, সভ্যতার উন্নতি হচ্ছে। যেখানে ব্রিজ ছিল না সেখানে ব্রিজ হচ্ছে, দ্বারকেশ্বর নদীতে ব্রিজ হচ্ছে, হ্যাঁ, যেটা কল্পনার অতীত ছিল ছোটোতে। তাহলে দেখ উন্নত হচ্ছে। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প বোধহয় পড়েছি, গল্পটা টেনে পড়েছি, টেনে কি পড়েছি আমরা, মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ। সেখানে বলা হয়েছিল না যে নদীকে কি বেঁধে দেওয়া হয়েছে, নদীর বুক বাঁধা হচ্ছে নদী বিদ্রোহতে, নদী হয়তো সেটাকে ভেঙে ফেলছে, কিন্তু কতক্ষণ মানুষ কি তাকে রেহাই দেবে, মানুষ আবার তাকে বেঁধে ফেলবে। তাহলে মানুষ কিন্তু আস্তে আস্তে তার আগ্রাসন, তার নিজের চাহিদা স্বার্থ পূরণের লক্ষ্যে কি হচ্ছে না, সবুজকে আস্তে 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 ধ্বংস করে ফেলছে। আজকে বন মহোৎসব কই, আজকে সরকারকে বাধ্য হয়ে বন মহোৎসব উৎসব পালন করতে হচ্ছে। আমাদের সচেতনতা কই, শুধুমাত্র তাদের সচেতনতায় তো চলবে না। একটা কবিতার লাইন যেখানে বলা হচ্ছে যে আমি নিস্তব্ধতা ভালোবাসতাম, তার বদলে তোমরা দিলে শব্দযন্ত্র। কে না, প্রকৃতি তো বারবার এই কথাই আমাদেরকে জানিয়েছে, বারবার প্রকৃতি এ কথাই আমাদেরকে জানিয়েছে। আমরা কি সে কথা মেনেছি? একটা জায়গা বলি, সেখানে বলা হচ্ছে যে একদা কোনো এক মহাশিল্পী এই সমগ্র বিশ্বপটকে এঁকে দিয়েছিলেন তার অন্তরের রং তুলি দিয়ে। তারপর অনেক কথাই আছে, যেটা মেন জায়গা, ইম্পর্ট্যান্ট একটা জায়গা বলি, যে সে সময় এই যে নদী, পাহাড়, পর্বত, এক কথায় প্রকৃতির বিভিন্ন উপাদান, এই প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্যে মানুষকে হয়তো সেই মহাশিল্পী, মহাস্রষ্টা সচেতন করেছিলেন যে হাতে হাত দিয়ে চলো প্রকৃতি সখী, লোভের বশীভূত হয়ে না, লোভে মত্ত হয়ে প্রকৃতির মুখখানি থেকে ছিনিয়ে নিয়ে না সবুজ অবগুণ্ঠন। মানুষ কি সে কথা শুনেছে? মানুষ শুনেছে? যদি শুনতো তাহলে প্রকৃতির বিপর্যয় এভাবে আসতো না। কবি কিন্তু দুটো দিক থেকে সচেতন। একটা কি না, সবুজকে রক্ষা করতে হবে, সবুজকে রক্ষা না করলে কিন্তু প্রকৃতি তার প্রতিশোধ নেবেই। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। তাহলে পুরো কবিতায় আমরা বারবার একটাই আবেদন কবির কাছ থেকে শুনতে পেয়েছি, সেটা কি না, ইট কাঠ কংক্রিটের জঙ্গলে সবুজের বড়ই অনটন, বড়ই অভাব। আমাদের যে সভ্যতার যান্ত্রিক চাহিদা, সেই যান্ত্রিক চাহিদার কারণে আমরা বিভিন্ন জিনিসপত্র স্থাপন করার জন্য সবুজকে আস্তে 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 ধ্বংস করে ফেলছি। বন কেটে ফেলা হচ্ছে, জঙ্গলের পর জঙ্গল সাফ করে দেওয়া হচ্ছে, জীববৈচিত্র্যের নষ্ট হচ্ছে, জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। মানুষ নিজের বিপদ নিজেই ডেকে আনছে। যার জন্য কবি বলেছেন যে সবচেয়ে বেশি প্রয়োজন যে জায়গাগুলোয়, সেগুলো হচ্ছে শহর। সেই শহর নগর জীবনে সবুজের ভীষণ প্রয়োজন। তাই সভ্যতার যান্ত্রিক চাহিদা, সভ্যতার অসুখ, শহরের অসুখ হাঁ করে সবুজ খাচ্ছে, খেলে কী হবে? আমাদেরকে তারপরেও গাছকে রোপণ করতে হবে, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। তাই কবি বারবার আবেদন করছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। বোঝা গেছে? এই হচ্ছে আমি দেখি কবিতায় কবির মূল বক্তব্য।